নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারতের অ্যাকশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা দেখুন, বেশ কয়েকদিন আগে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি গিয়েছিলেন ইউরোপে, ইউরোপীয় ইউনিয়নে। তো সেই জায়গায় গিয়ে তিনি ব্রিটেনে, যখন ব্রিটেনের যে প্রধানমন্ত্রী তার সঙ্গে দেখা করতে চান, সেই সময় কিন্তু তিনি ব্যস্ত আছেন বলে তিনি কিন্তু দেখাই করেননি। অনেক ক্রিটিসাইজ হয়েছিল, আমরাও অনেক আলোচনা করেছিলাম এই বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে নিয়ে, যে এমন একজন ব্যক্তি। বাংলাদেশিরা বলছিল না যে 2024 জুলাই আগস্টে যখন প্রথম এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম আসলো, আমরাও কোথাও না কোথাও ভাবলাম যে হ্যাঁ, একজন নোবেলজয়ী মানুষ বাংলাদেশে যখন আসবে, তিনি নিশ্চয়ই কোনো তার বুদ্ধিশুদ্ধি তো আছে, তিনি বাংলাদেশটাকে একটা নিজের মতো করে, যেমন তিনি শান্তিতে নোবেল জয় করেছেন সেই রকম ভাবে তিনি বাংলাদেশটাকেও শান্তিপূর্ণভাবে সেট করবেন। তো আমরাও সেটা ভেবেছিলাম। কিন্তু তিনি আসার পর যেটা শুরু করেছিলেন, তারপরে সবাই বড়াই করেছিল যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করার জন্য সমগ্র ইউরোপের যে ইউরোপীয় ইউনিয়ন, এই ইউরোপীয় ইউনিয়নের যে 27টা দেশের প্রধানমন্ত্রী বা 27টা দেশের যে প্রধান, তারা লাইন দিয়ে বসে থাকে। তার নমুনাও আমরা পেয়ে গিয়েছিলাম রিসেন্টলি, কয়েক মাস আগেকার কথা, যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ব্রিটেনে গিয়েছিলেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিন্তু ওনার সঙ্গে দেখা করার জন্য কোনো রকম ইন্টারেস্টই দেখায়নি, প্লাস তিনি বলেন যে উনি ব্যস্ত আছেন, ওনার সঙ্গে দেখা করা সম্ভব নয়। এই চলে আসুন এখনকার কথায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু ব্রিটেনের সফরে আছেন, আর ব্রিটেন থেকে ঘুরে তিনি আসবেন মালদ্বীপে। এই দুটো দেশ কিন্তু বেশ ভাইটাল, কারণ বাংলাদেশ, পাকিস্তান এবং চীন, এদের বুঝে দেওয়া উচিত, বিশেষ করে বাংলাদেশ আর পাকিস্তানকে, যে ব্রিটেন একসময় আমাদের ভারতে রাজত্ব করেছে, সেই ব্রিটেন আজকে ভারতকে সম্বর্ধনা দেওয়ার জন্য, মানে ভারতের তরফ থেকে প্রধানমন্ত্রী যাচ্ছেন, মানে ভারতকে সম্বর্ধনা দিচ্ছেন আর কি, মানে তো ভারতকে সম্বর্ধনা দেওয়ার জন্য তিনি কিন্তু করজোড়ে দাঁড়িয়েছিলেন। যেখানে বাংলাদেশের নোবেলজয়ী প্রধান উপদেষ্টা তার সঙ্গে দেখা পর্যন্ত করলেন না, সেই জায়গায় ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি শুধুমাত্র দেখাই করলেন না, একটা বড় এগ্রিমেন্ট সাইন করলেন। কি এগ্রিমেন্ট? সেটা হচ্ছে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। ভারতের সঙ্গে ব্রিটেনের একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হলো। আর যে এগ্রিমেন্টের দরুন, এটা আমরা ক্লিয়ার কাট বুঝতে পারছি যে ভারত সরকার কোন পথে এগোচ্ছে। বাংলাদেশকে যে হাঁটু ভেঙে মাজা ভেঙে ফেলার একটা প্রচেষ্টা, সেটা কিন্তু ভারত সরকার করেছে, আর সেই পথেই কিন্তু চলছে। কারণটা কি? দেখুন, ব্রিটেনে গিয়ে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করা মানে অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে, জলবায়ু থেকে শুরু করে আরো বিভিন্ন কিছু আলোচনা হয়েছে, সামরিক ক্ষেত্রে, আমাদের বাণিজ্য ক্ষেত্রে আরো অনেক কিছু আলোচনা হয়েছে। কিন্তু ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মধ্যে কিন্তু একটা ভালো বড় একটা সেগমেন্ট আসছে, সেটা হচ্ছে আমাদের টেক্সটাইল। আমরা সকলেই জানি যে ভারত সরকার কিন্তু টেক্সটাইল বা এই কাপড় শিল্পে দিকে, একটু রেডিমেড পোশাকের শিল্পের দিকে ভারত সরকার একটু ঝোঁক দিয়েছে। কারণ বাংলাদেশ যেহেতু আমাদের ওপর দাদাগিরিটা কি নিয়ে করছে, দাদাগিরি তো না, অ্যাকচুয়ালি সেটা বলা ভুল হবে আমার। বাংলাদেশ কোনোদিনই ভারতের উপর দাদাগিরি করতে পারবে না, তাদের সেই অকাদ, সেই ক্ষমতা তাদের নেই, এখনো তারা অর্জন করেনি সেই রকম ক্ষমতা। তো তারা কি করছে, ওই পেছন থেকে ঢিল মারছে কিছু। আর এই ঢিলটা আমাদের অ্যাকচুয়ালি কোনো ক্ষতি না হলেও কিন্তু আমাদের কি হয় না, বেশ কানে চুবে আর কি, জোরে জোরে সাউন্ড হয়, সেই রকম সাউন্ড হচ্ছে। তো বাংলাদেশ, এই টেক্সটাইল শিল্প যদি বাংলাদেশের আমরা দুমড়ে মুচড়ে দিতে পারি, তাহলে পরে অনেক কিছু হয়ে যাবে। রিসেন্টলি আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের ওপর 35% ট্যারিফ ডোনাল্ড ট্রাম্প দিয়ে দিয়েছে। 35 আর আগেকার 16 টোটালি হয়ে যাচ্ছে তাহলে 51%। তো 51% ট্যারিফ নিয়ে কিন্তু বাংলাদেশ এখন আমেরিকার বুকে, ইউএস এর বুকে আমাদের ভারতের সঙ্গে টেক্কা নিতে তিনি পারবেন না। আমাদের বাংলাদেশের কথাই বলছি, ওরা কিন্তু পারবে না। ইউরোপীয় ইউনিয়নেও তাদের যে সাপ্লাই, সেটাও প্রায় কম হয়ে গেছে, কারণ ভারতের তরফ থেকে ট্রান্সশিপমেন্ট বাতিল করে দেওয়া হয়েছে। আর এতে সাপ্লাই অবভিয়াসলি কম হবেই। কারণটা কি বলুন তো, বাংলাদেশের সেই ক্যাপাবিলিটি নেই, সেই ক্যাপাসিটি নেই। ওদের যে পোর্ট আছে, সেই পোর্টে, এয়ারপোর্ট, সেখানে কিন্তু সেই ক্যাপাসিটিটা নেই। তো স্বাভাবিক ব্যাপার, যখন তোমরা ভালোভাবে নেবে না, তখন আমরা খারাপ দিকটাই তোমাদেরকে দেখাবো। এবার চলে আসি মালদ্বীপের দিকে।
যে বাংলাদেশিরা একসময় বলছিল যে ভারত সরকার বা ভারতের সঙ্গে যে সমস্ত প্রতিবেশী দেশগুলো রয়েছে, ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে আমরা একটা ঝলক দিলে দেখে নিতে পারবো যে ভারতের প্রতিবেশী দেশ হিসাবে আমরা প্রথমেই দেখবো উত্তর দিকে চীন রয়েছে, নেপাল, ভুটান রয়েছে। ভুটান আমাদেরই অংশ হিসাবে আমরা ধরে নিতে পারি, কারণ ভুটানকে দেখাশোনার দায়িত্ব কিন্তু আমরাই নিয়ে রেখেছি। তো ভুটান রয়েছে। আমরা যদি পূর্ব দিকে যাই তাহলে দেখতে পাবো আমাদের মায়ানমার রয়েছে পূর্ব দিকে। আমরা যদি দক্ষিণ দিকে চলে আসি তাহলে দেখবো শ্রীলঙ্কা রয়েছে। আর এই দক্ষিণ দিকে কিন্তু আরো একটা দেশ রয়েছে, সেটা হচ্ছে মালদ্বীপ। এই মালদ্বীপ আজকের টপিকের একটা কিন্তু বড় অংশ, কারণ মালদ্বীপে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিটেন থেকে ঘুরে এসে মালদ্বীপে ভিজিট করবে। আর এখানেই বাংলাদেশিদের কিন্তু তেলে বেগুনে জ্বলে উঠছে। কারণটা কি বলুন তো? ওরা বলেছিল আমাদের প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক নেই, অথচ এদিকে দেখুন মালদ্বীপ একটা সময় ভারত বিরোধী স্লোগান দিয়ে যে মোহাম্মদ মুইজু মালদ্বীপের মসনদে এসেছিল, গদিতে বসেছিল, রাষ্ট্রপতি হয়েছিল, তারপরেই কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন যে ভারতকে ছাড়া আমাদের কোনো গতি নেই। তাই আবারও তিনি কিন্তু ভারতের কাছেই হাত পাততে এসেছিলেন, ভারতের কাছেই এসেছিলেন। এখানে যদিও ভারতের নিজের স্বার্থ রয়েছে অবভিয়াসলি, কারণ মালদ্বীপ এমন একটা দেশ, এমন একটা জায়গাতে রয়েছে, সেই জায়গাটাকে যদি চীন বা অন্য কোনো দেশ যদি ক্যাপচার করে নেয় তাহলে আমাদের ভারতের যে সামরিক ক্ষেত্র বা আমাদের যে ভারত মহাসাগরের ওপর আমাদের যে একটা আধিপত্য, সেই আধিপত্যটা কোথাও না কোথাও কম হয়ে যাবে। যে কারণে মালদ্বীপকে আমাদের সঙ্গে রাখতে হবে। তার জন্য আমাদের যদি কোনো ত্যাগ স্বীকার করতে হয় তাতেও আমাদের কিছু যায় আসে না। তাই মালদ্বীপকে ত্যাগ স্বীকার করার জন্যই প্রধানমন্ত্রী আসছেন। কি ত্যাগ স্বীকার করবেন? মালদ্বীপের প্রচুর পরিমাণে লোন রয়েছে। কার কাছে? চীনের কাছে। প্রায় 1 বিলিয়নের ওপরে লোন রয়েছে। আর সেই লোনটাকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো না কোনো একটা কায়দায় সেটাকে সলভ করার চেষ্টা করবেন। আর এটা যদি একবার এই লোনটা সলভ হয়ে যায় তাহলে জানবেন যে আবার মালদ্বীপে কিন্তু পুরো আগের মতোই হয়ে গিয়েছে। কারণ মালদ্বীপ বুঝতে পেরেছে, তাদের সাধারণ মানুষ থেকে শুরু করে তাদের রাষ্ট্রপতি এটা বুঝতে পেরেছে যে মালদ্বীপের অর্থনীতিকে রান করতে হলে, বুস্ট করা তো বাদ দিয়ে দিন, রান করতে হলে, অর্থনীতি চালিয়ে যেতে হলে কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। কারণ মালদ্বীপের 75% যে ওদের রেভিনিউ আসে সেটা হচ্ছে ট্যুরিস্টের উপর। আর এই ট্যুরিস্টের মধ্যে আবার কোইন্সিডেন্টলি ভারতের ট্যুরিস্ট হচ্ছে প্রায় 75-80%। তো এইটাই দেখুন, ওদের অর্থনীতিতে ভারতের ট্যুরিস্টরাই প্রায় 75% বুস্ট করছে। তো এই একটা ব্যাপার রয়েছে যে মালদ্বীপ কোনো সময় ভারতের বিপক্ষে গিয়ে কায়দা করতে পারবে না, যেমনটা আর কি শ্রীলঙ্কা গিয়ে পারলো না, নেপাল গিয়ে পারলো না। এখন তারা কিন্তু সবাই আবার ঠিক চলে এসেছে ভারতের আশেপাশে। তো যাই হোক, দেখুন বাংলাদেশিদের এই মুখে একটা বড় ঝামা ঘষে দেওয়া হলো। কে ঘষে দিল? ব্রিটেন ঘষে দিল। ওই যে নোবেল জয়ী একজনের সঙ্গে দেখা করার জন্য নাকি ইউরোপীয় ইউনিয়নের যে 27টা দেশের রাষ্ট্রপ্রধান রয়েছে তারা নাকি লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, অথচ মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু দেখা না করে চলে আসেন। তো সেই রকম ব্যাপারটা আমরা তো দেখতে পেলাম যে কিভাবে এই নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসকে মুখে ঝামা ঘষে দিয়েছিল ব্রিটেনের প্রধানমন্ত্রী। আজকে যেভাবে আমাদের নিউজ সামনে আসছে যে ব্রিটেনে গিয়ে প্রধানমন্ত্রীকে বিশালভাবে সম্বর্ধনা দেওয়া হয়েছে এবং ভারতের সঙ্গে ট্রেড এগ্রিমেন্ট করা হয়েছে, এগুলো আমরা তো আগেই জানতাম যে ব্রিটেনের সঙ্গে ভারতের একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হবে, এফটিএ সাইন করা হবে, সেটা আমরা আগে থেকেই জানতাম। তো সেটা হয়ে গেছে সম্পূর্ণভাবে। আগামী 10 বছরের জন্য, আগামী 2035 পর্যন্ত আমাদের এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা কিন্তু বিশালভাবে বুস্ট করবে আমাদের দুই দেশের। ব্রিটেনেরও অর্থনীতির জন্য এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট অবশ্যই দরকার ছিল, কারণ ব্রিটেন কিন্তু অর্থনীতির দিক দিয়ে বেশ স্ট্রাগল করছে। আর সেই জায়গাটায় ভারত বুস্ট করার জন্য আজকে ব্রিটেনের সঙ্গে হাত মেলালো। যেখানে দেখুন বুঝবেন ব্যাপারটা, পুরো জিও পলিটিক্সের মধ্যে একটা খেলা কিন্তু চলছে। কি খেলা বলুন তো? যে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তিনি আসার পর থেকে প্রত্যেকটা দেশকে ভয় দেখাচ্ছেন যে ট্যারিফ লাগাবে। এমনকি ভারতকেও ছাড়েনি, ভারতকেও ভয় দেখিয়েছে যে 500% ট্যারিফ লাগিয়ে দেবো যদি রাশিয়ার কাছ থেকে তুমি তেল পারচেস করো। এখন স্বাভাবিক ব্যাপার, ভারত সরকার প্রথম থেকে বলে আসছে যে আমাদের এত মানুষের সমাগম রয়েছে আমাদের দেশের মধ্যে, এত মানুষকে যদি সঠিক পরিষেবা দিতে হয় তাহলে আমাদের সস্তার দিকে যেতে হবে, যেখানে মার্কেটের প্রাইস বেশি সেইখানে আমাদের গেলে হবে না। তা যেহেতু রাশিয়া আমাদের কম প্রাইসে তেলটা দিচ্ছে, তো স্বাভাবিক আমরা ওখান থেকেই নেব, আমাদের দেশের স্বার্থে, আমাদের জনগণের স্বার্থে আমরা ওখান থেকে নেব, তাতে কারোর কিছু করার নেই, কারোর ক্ষমতা নেই।
ইউরোপীয় ইউনিয়ন কি করলো, আমাদের ভারতের একটা যে তেল শোধনাগার সেখানে কিন্তু ব্যান করে দিল, যে ওখান থেকে আর ইউরোপীয় ইউনিয়নের মধ্যে তেল সাপ্লাই করা যাবে না। ভারত সরকার বললো কোনো ব্যাপার নেই, আমাদের দরকারই নেই। রিসেন্টলি কিন্তু ইউরোপীয় ইউনিয়নের তরফ থেকে একটা নতুন একটা আর্টিকেল দেওয়া হয়েছে, নতুন একটা কমেন্ট পাস করা হয়েছে। কি বলেছে তারা, মানে তাদের অ্যাকচুয়ালি দিমাগে যে কীড়াটা ঢুকেছিল আর কি, পোকাটা ঢুকেছিল, সেটা বেরিয়ে এসেছে। এসে বলছে ভাই ভারতের সঙ্গে টেক্কা নিতে যাস না ভাই, ভারতের সঙ্গে টেক্কা নিতে গেলে ইউরোপ তোদেরই ক্ষতি। এরকম একটা কোনো কেউ ওদেরকে বলেছে। তাতে ওরা কি বললো যে ভারতের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, আমরা ভারতের অর্থনীতিকে কোনো রকম ভাবে আঘাত করতে চাইনি, আমরা স্পেশালি রাশিয়াকে আঘাত করতে চেয়েছি। ভারত রাশিয়ার সঙ্গে তেল পারচেস করলো কি না করলো তাতে আমাদের কোনো যায় আসে না, এইরকম একটা কমেন্ট তারা করেছে। তো দেখুন আলটিমেটলি ঘুরে চলে আসছে এখন বর্তমানের যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে ভারত সরকার বা ভারত যে এত বড় একটা অর্থনীতি হয়ে দাঁড়িয়েছে এবং এত বড় একটা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে প্রত্যেকটা দেশের কাছে, যেটা কেউ ধারণা করতে পারবে না। আজকে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ, রাশিয়া ডাইরেক্ট তেল সাপ্লাই করছে না বা রাশিয়ার থেকে তেল নিচ্ছে না ইউরোপীয় ইউনিয়নের কোনো একটা সিঙ্গেল দেশ। তারা কিন্তু গ্যাস নিচ্ছে ঠিকই, কিন্তু তেল নিচ্ছে না। এখন তেল কেন নিচ্ছে না, কারণ আমেরিকা বারণ করে দিয়েছে, স্যাংশন দিয়ে দিয়েছে যে রাশিয়ার কাছ থেকে তেল কিনতে পারবে না। তবুও কিন্তু নিচ্ছে অনেক অনেক দেশ। তো তার মধ্যে ভারত হচ্ছে একটা দেশ, ভারত, ব্রাজিল এবং চায়না, এই তিনটে দেশ হচ্ছে রাশিয়ার কাছ থেকে তেল নিচ্ছে। আর এই তেল নেওয়াতে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের মধ্যে একটা কিন্তু ফেটে গিয়েছিল। আর এইটা দেখে বাংলাদেশিরা কিন্তু খুব লাভালাভি করছিল যে এইবার ভারত সরকার বুঝতে পারবে বা ভারত বুঝতে পারবে, ভারতের দাদারা, ভারতের আরো কত কিছু বলে ওরা, সেগুলো মুখেও আনা যায় না, তো ওরা বুঝতে পারবে যে কত ধানে কত চাল আর কি। তো আমেরিকা তো ভাই চুপ করে গিয়েছে, কারণ আমেরিকার কাছে চীনের সঙ্গে যদি আমেরিকাকে যুদ্ধ করতে হয়, ভারতকে বাইপাস করে করতে পারবে না, ভারতকে সঙ্গে নিতে হবে। ভাই তুমি যতই পাকিস্তান থাকো আর যতই বাংলাদেশ থাকো, ভারত ছাড়া আমেরিকার কোনো গতি নেই। তাই ভারত হচ্ছে আমেরিকার কাছে একটা সেই দাবার গুঠির রাজার মতো, বুঝলেন তো, রাজা। ভারত হচ্ছে দক্ষিণ এশিয়ার একটা রাজা, আর এই রাজাকে বাদ দিয়ে কোনোদিন চেস খেলা যায় না, দাবা খেলা যায় না। তো সেরকমই হয়েছে আর কি। দেখুন বাংলাদেশিদেরকে আমি বারবার কেন উল্লেখ করছি বাংলাদেশি, ওরা দেখবেন প্রত্যেকটা প্রতিবেদন ওপেন করার পরেই আপনারা দেখবেন ওরা সবসময় ঘুরিয়ে ঘুরিয়ে না কোথায় সেই কুমিরের গল্পের মতো ভারতের সঙ্গে তারা একটা কম্পেয়ার করে। ঠিক এক্স্যাক্টলি এইটাই আমিও বলতে চাইছি যে ভাই বাংলাদেশি তোমরাও দেখো আমরা কি করছি না করছি, তোমাদের উচিত আমাদের দেখে কিছু শেখার। তোমরা বর্তমানে যেভাবে চলেছো, এই এর তালুয়া চাটা ওর পেছন চাটা, সেটা আর বেশি দিন চলবে না। তো যাই হোক বন্ধুরা, ভারত সরকার যে ব্রিটেনের সঙ্গে ট্রেড এগ্রিমেন্ট করে আসলো, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, সেটা ভারতের জন্য কতটা সুখকর হবে এবং কতটা অর্থনীতি বুস্ট করবে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখে দেবেন। আজকে যারা এখনো আমার সঙ্গে রয়েছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দিন আর সকল বন্ধু বান্ধবের কাছে। আজকের মতো এই ভিডিও এখানে সমাপ্ত করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।